দর্শক, একটি ঘটনা গত 2 দিনে তেমন কোনো চাঞ্চল্যের সৃষ্টি করেনি। কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি করেনি এই কারণেই, কারণ ঘটনাটা গণমাধ্যমে আসেনি। ঘটনাটা এক ধরনের গণমাধ্যম থেকে ব্ল্যাক আউট হয়ে গেছে। ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের ক্ষেত্রে ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ। 17 নভেম্বর শেখ হাসিনার মামলার রায় হলো, আদালত থেকে তার মৃত্যুদণ্ড দেয়া হলো। সেই 17 নভেম্বরেই চট্টগ্রাম বন্দরে এসে ভিড়েছে রাশিয়ান যুদ্ধ বিমান। এর আগে পাকিস্তানি রণতরী আসতে দেখেছি আমরা কয়েকদিন আগে। সেই পাকিস্তানি রণতরী আসার প্রেক্ষাপটে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল তারা শুভেচ্ছা সফরে এসেছে। রাশিয়ার যুদ্ধ বিমান কেন বাংলাদেশের বন্দরে ভিড়ল সেটা নিয়ে জল্পনা কল্পনা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এবং 2-1টা গণমাধ্যম এই ব্যাপারে ছোটোখাটো যে নিউজ করেছে তার মধ্যে দৈনিক কালবেলা একটা। দৈনিক কালবেলা এই ঘটনাটা যে সত্য সেটা নিশ্চিত করছে, কিন্তু সত্যের আড়ালে কি আছে? রাশিয়ান যুদ্ধবিমান শেখ হাসিনার রায়ের দিনেই বাংলাদেশে কেন ভিড়ল? এর পেছনে কি কোনো রাজনৈতিক কারণ রয়েছে? চলুন একটু জেনে দেখি কি ঘটল, সরকার কি বলছে, বাস্তবতা কি, কিংবা পেছনে কি থাকতে পারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রাশিয়ান যুদ্ধ বিমান চট্টগ্রাম বন্দরে কেন এলো, কি করতে এলো, কি উদ্দেশ্য? সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে এটা শুভেচ্ছা সফর। তারা 5 দিনের শুভেচ্ছা সফরে এসেছে। কি বলা হচ্ছে? কালবেলা কি বলছে? কালবেলা সেই জাহাজের ছবি সহ, জাহাজের নাম ছবি সহ তারা দিয়ে বলছে চট্টগ্রাম বন্দরে রুশ যুদ্ধ জাহাজ। সেখানেই বলা হচ্ছে 5 দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনীর যুদ্ধজাহাজ গ্রিমিয়াসচি বাংলাদেশে এসেছে। 17 নভেম্বর যেদিন রায় হয়, শেখ হাসিনার রায়, সেদিনই বাংলাদেশ ও রাশিয়ার সামরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের অংশ হিসেবে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় এই যুদ্ধ জাহাজ। জাহাজটি বন্দরে নোঙ্গর করলে চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডারের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার অতিথি জাহাজের অধিনায়ক কর্মকর্তা এবং নাবিকদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী সামরিক রীতিতে ব্যান্ড পরিবেশন করে সম্মাননা জানান। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার মিলিটারি অ্যাটাসে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ চট্টগ্রাম নৌ অঞ্চলের বিভিন্ন শাখার কর্মকর্তারা রাশিয়ান জাহাজকে স্বাগত জানানোর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে বাংলাদেশের জলসীমায় প্রবেশের পর বঙ্গোপসাগরে রাশিয়ান জাহাজটিকে অভ্যর্থনা জানায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা ওমর ফারুক। 5 দিনের এই শুভেচ্ছা সফরে রাশিয়ান জাহাজের অধিনায়ক এবং বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান মিলিটারি অ্যাটাসে সহ প্রতিনিধি দল, চট্টগ্রাম নৌ অঞ্চল কমান্ডার বিএন ফ্লিট, এরিয়া সুপারিনটেন্ডেন্ট ডকওয়ার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এসব বৈঠকে 2 দেশের নৌবাহিনীর পেশাগত কার্যক্রম, প্রযুক্তিগত জ্ঞান, ভবিষ্যৎ প্রশিক্ষণ বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হবে। সফরকালে এই প্রতিনিধি দল বিভিন্ন জায়গা পরিদর্শন করবে, এটাও বলা হচ্ছে। বাংলাদেশের নৌবাহিনীর সূত্র এই তথ্যগুলো গণমাধ্যমকে নিশ্চিত করেছে যে তারা শুভেচ্ছা সফরে এসেছে, বিভিন্ন জায়গায় তারা ঘুরে ফিরে দেখবে এবং বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে তারা মিটিং করবে। কিন্তু শুধুই কি তারা একটা বড় বিশাল যুদ্ধ জাহাজ নিয়ে বাংলাদেশে শুভেচ্ছা সফরে এসেছেন? বাংলাদেশে যদি 4-5 সদস্যের একটা প্রতিনিধি শুভেচ্ছা সফরে আসেন, তাহলে সেটা তো রাশিয়া থেকে তারা বিমানে আসতে পারেন, বিমানে এসে তাদের কাজকাম সেরে আবার বিমানে ফিরে যেতে পারেন। একটা পুরো জাহাজ, যুদ্ধ জাহাজ, তাও সেই যুদ্ধ জাহাজ নিয়ে আসতে হবে কেন? রাশিয়ান যুদ্ধ জাহাজ বাংলাদেশের বন্দরে নোঙর করছে তখন বাংলাদেশের আদালতে শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করা হচ্ছে এবং সেই মামলায় মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে। দর্শক, আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই, বেশ কয়েকদিন আগে, এই মুহূর্তে ঠিক তারিখটা মনে পড়ছে না, এটা নিয়ে আমরা একাধিকবার আলোচনা করেছি, রাশিয়ান রাষ্ট্রীয় টেলিভিশন আরটি, সেখানে আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তিনি সাক্ষাৎকার দিয়েছেন।
রাশিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী তিনি সাক্ষাৎকার দিয়েছেন। ব্যাপারটাকে যদি আপনি ছোট কোনো ঘটনা হিসেবে দেখেন তাহলে আমার মনে হয় যে মারাত্মক ভুল হবে। রাশিয়ার যে কোনো বেসরকারি টেলিভিশন চ্যানেলে যদি সাক্ষাৎকারটা হতো তাহলে ব্যাপার হতো যে এটা ব্যক্তিগত কমিউনিকেশন কিংবা অন্য কোনো ব্যাপারে হয়েছে, কিন্তু রাষ্ট্রীয় টেলিভিশন, রাষ্ট্র নিয়ন্ত্রিত, যেমন বিটিভি, যদি বিটিভিতে বিদেশি কারো সাক্ষাৎকার, বিদেশি কোনো রাজনীতিবিদের সাক্ষাৎকার গ্রহণ করতে হয়, নিশ্চিত করেই তা সেই ক্ষেত্রে সরকারের অনুমোদন প্রয়োজন হয়। সরকারের গ্রিন সিগন্যাল ছাড়া সেটা সম্ভব নয়। এবং রাশিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে যে কাণ্ডটা ঘটেছে সেটাও রাশিয়ার সরকারের মানে জ্ঞাতার্থেই, মানে জ্ঞাতসারেই যে হয়েছে এবং তাদের গ্রিন সিগন্যালেই যে হয়েছে সেটা বলা যায়। সেখানে এই আওয়ামী লীগের সাবেক মন্ত্রী তিনি কি বললেন যে বাংলাদেশের সরকার পতনের পেছনে বিল ক্লিন্টন পরিবার, ডক্টর ইউনূস, অনেকের এখানে ইনভেস্টমেন্টের ব্যাপার রয়েছে, অনেকে ইনভেস্ট করেছে এবং বিল ক্লিন্টন পরিবার একটা বড় ইনভেস্ট করেছে, আমেরিকার দায়টা তিনি দিয়েছিলেন। এবং তিনি এটাও বলেছিলেন যে জাতিসংঘে রাশিয়ার বিপক্ষে যেন বাংলাদেশ ভোট দেয় সেই কারণে আমেরিকা বাংলাদেশের ওপরে চাপ সৃষ্টি করেছিল এবং যখন বাংলাদেশ সেই ভোটদান থেকে বিরত থাকে, পক্ষে বিপক্ষে কোনো দিকেই ভোট দেয়নি, তখনও মানে চরমভাবে গোস্বা হয়েছিল আমেরিকা। অর্থাৎ রাশিয়ার বিপক্ষে যাওয়ার জন্য বাংলাদেশকে আমেরিকা বারবার চাপ দেওয়া সত্ত্বেও বাংলাদেশ রাশিয়ার বিপক্ষে যায়নি। যখন ভারত রাশিয়ার সঙ্গে অসাধারণ সম্পর্ক আমরা দেখছি, চীন রাশিয়ার সঙ্গে সম্পর্ক, চীন ভারত রাশিয়া তিন দেশ মিলে একটা জোট করার চেষ্টা, তখন এই বাংলাদেশে রাশিয়ার যুদ্ধ বিমান এবং ঠিক শেখ হাসিনা রায়ের দিনেই এই যুদ্ধ বিমান, সেটা কি আমেরিকাকে কোনো সিগন্যাল? সেটা কি বাংলাদেশ সরকারকে কোনো সিগন্যাল? এর পেছনে আদতে কি থাকতে পারে, কি রহস্য থাকতে পারে? একটা যুদ্ধ বিমান আসলো, যদিও এর আগে আমরা পাকিস্তানি মানে যুদ্ধ জাহাজের কথা বলছি, পাকিস্তানি জাহাজও বাংলাদেশের নঙ্গরে এসেছিল। পাকিস্তানি জাহাজ আসার পরে রাশিয়ার যুদ্ধ জাহাজ আসা, এই ঘটনাগুলো কি বার্তা দিচ্ছে? পাকিস্তান একটা বার্তা দিয়ে গেল, রাশিয়া এবার এসে আরেকটা বার্তা দেওয়ার চেষ্টা করছে কিনা, পাকিস্তানের বার্তাটা আমেরিকাপন্থী ছিল কিনা, আর রাশিয়ার বার্তাটা রাশিয়া চীন ভারতপন্থী কিনা, এই ব্যাপারগুলো কূটনৈতিক এবং রাজনৈতিক অনেক বড় সমীকরণের ব্যাপার হয়ে দাঁড়াতেও পারে। পেছনে কোনো ঘটনা যে ঘটছেই এটা তো নিশ্চিত করে বলা যায় না, বলার উপায়ও নেই। আমি শুধু প্রেক্ষাপটটা আলোচনা করে আপনাদের ভাবনার দুয়ারটা উন্মুক্ত করে দিলাম যে এই ঘটনাটা সাধারণ একটা সৌজন্য সফর, পারস্পরিক একটা সৌহার্দ্য পরিবেশ তৈরি করার সফর, নাকি এটার পেছনে কোনো কূটনৈতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক কোনো মর্ম রয়েছে। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।